মেঘনা আর আমার সংসারের সেই দিনগুলো যেন ছিল শরতের আকাশের মতো নির্মল। গ্রামের মানুষ জানত আমার স্ত্রীর নাম তানিয়া, কিন্তু আমি জানতাম সে আমার সেই এতিমপরী মেঘনা। আমাদের দোতলা বাড়িটা এখন আর কেবল ইটের গাঁথুনি নয়, মেঘনার হাতের ছোঁয়ায় সেটা যেন এক জীবন্ত রূপকথা হয়ে উঠেছিল। মেঘনার জাদুকরী গৃহিণী রূপ। বিয়ের মাসখানেক কেটে গেছে। মেঘনা এখন পুরোপুরি গ্রামের বধূ সাজে অভ্যস্ত। প্রতিদিন খুব ভোরে ওঠে সে। ওর হাতের রান্নার সুগন্ধে বাড়ির বাতাস ম ম করে। বাবা তো এখন মেঘনা ছাড়া কিছুই বোঝেন না। একদিন সকালে বাবা উঠানে বসে আমাকে বলছিলেন, ইমরান, আমি স্বপ্নেও ভাবিনি তানিয়া মা আমার ঘরটা এভাবে স্বর্গের মতো সাজিয়ে তুলবে। ও আসার পর থেকে আমাদের ফসলের ফলন বেড়েছে, পুকুরের মাছগুলো ডাগর হয়েছে, মনে হয় যেন লক্ষ্মী মা ঘরে পা রেখেছেন। আমি আড়াল থেকে মেঘনার দিকে তাকালাম। ও তখন তুলসীতলায় জল দিচ্ছিল। আমার দিকে তাকিয়ে ও চোখ টিপে হাসল। আমি জানি এই সব সমৃদ্ধি আসলে ওর সেই গোপন জাদুকরী শক্তির ফসল, যা সে শুধু আমাদের সুখের জন্য ব্যবহার করছে। নদীর ঘাটে এক সন্ধ্যা। একদিন বিকেলে মেঘনা আমাকে চুপি চুপি বলল, ইমরান, চলো না আজ আবার সেই পুরনো ঘাটে যাই। অনেকদিন নদীর ঢেউ ছুঁয়ে দেখা হয় না। আমরা নদীর ঘাটে গেলাম। তখন সূর্য ডুবুডুবু। গ্রামের লোকজন যে যার বাড়ি ফিরছে। আমরা একটু নির্জনে গিয়ে বসলাম। মেঘনা হঠাৎ তার হাতের চুড়িগুলো বাজিয়ে একটা গুনগুন গান ধরল। অমনি দেখলাম নদীর পানি থেকে কয়েকটা ছোট ছোট রূপোলি মাছ লাফিয়ে ওর কোলের কাছে চলে এল। মেঘনা ওদের মাথায় হাত বুলিয়ে আবার পানিতে ছেড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, তুমি কি মাঝে মধ্যে তোমার পরীর দেশের কথা মিস করো না? মেঘনা আমার কাঁধে মাথা রেখে শান্ত গলায় বলল, পরীর দেশে ঐশ্বর্য ছিল, কিন্তু সেখানে কেউ আমার অপেক্ষায় প্রদীপ জ্বালিয়ে বসে থাকত না। এখানে তুমি আছো, বাবা মার মমতা আছে, এই মাটির পৃথিবী এখন আমার আসল স্বর্গ। এক নতুন অলৌকিক চমক। সেদিন রাতে আমরা যখন আমাদের দোতলার ঘরে শুয়ে গল্প করছিলাম, হঠাৎ জানালার বাইরে একটা তীব্র নীল আলো দেখা দিল। আমি ভয় পেয়ে গেলাম। মেঘনা জানালা খুলে দিতেই দেখলাম একটা ছোট্ট আলোর পাখি উড়ে এসে মেঘনার হাতে বসল। ওটা ছিল পরীর দেশ থেকে আসা একটা সংবাদবাহী পাখি। মেঘনা পাখির ঠোঁট থেকে একটা ছোট চিরকুট নিয়ে পড়ল। ওর মুখটা মুহূর্তের জন্য গম্ভীর হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মেঘনা? কোনো সমস্যা? মেঘনা হেসে আমার হাত ধরল। বলল, না ইমরান, খুশির খবর। পরীর দেশের রাজমাতা জেনেছেন যে আমি এক মানুষের সাথে সুখে সংসার করছি। তিনি খুশি হয়ে আমাদের এই বাড়িটাকে এক বিশেষ আশীর্বাদ দিয়েছেন। আজ থেকে এই দোতলার এক কোণে একটা ছোট্ট কুয়ো তৈরি হবে, যার জল পান করলে এই গ্রামের কোনো মানুষ আর কখনো অসুস্থ হবে না। আমি তো অবাক। পরদিন সকালে সত্যিই দেখলাম আমাদের বাড়ির পেছনের আমবাগানে একটা ছোট্ট পাথরের কুয়ো তৈরি হয়েছে। গ্রামের মানুষ যখন সেই খবর জানল, তারা দলে দলে আসতে শুরু করল। যারাই সেই জল পান করল, তাদের দীর্ঘদিনের রোগবালাই সেরে যেতে লাগল। গ্রামের মানুষ ধন্য ধন্য করতে লাগল আমাদের বাড়ির নতুন বউকে। পরিপূর্ণ সুখের অধ্যায়। এভাবেই মেঘনা তার অলৌকিক ক্ষমতা আর মানবিক ভালোবাসা দিয়ে আমাদের জীবনকে পূর্ণ করে তুলল। সে আর এখন শুধু আমার মনের রানী নয়, পুরো গ্রামের মানুষের কাছে এক মহিয়সী নারী হয়ে উঠল। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি আর মেঘনা আমাদের দোতলার ছাদে গিয়ে বসি। ও তখন মাঝে মধ্যে তার রূপোলি ডানা দুটো মেলে ধরে চাঁদের আলোয়। আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখি আমার পাশে বসে আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এক পরী, যে আমার সাধারণ জীবনটাকে অসাধারণ এক মহাকাব্যে রূপান্তর করেছে। আমাদের এই প্রেমে নেই কোনো বিচ্ছেদ, নেই কোনো ভয়। আছে শুধু অন্তহীন বিশ্বাস আর একে অপরের প্রতি অটুট মমতা। এভাবেই আমাদের রূপকথা চলতে লাগল, যেখানে জাদুর চেয়েও বড় জাদু হল মানুষের অকৃত্রিম ভালোবাসা। ভালোবাসার নতুন অধ্যায়। বিয়ের পর কয়েকটা দিন যেন চোখের পলকে কেটে গেল। আমাদের দোতলার ঘরটা এখন এক শান্তিময় নীড়। মেঘনা খুব ভোরে উঠে ফজরের আজান শুনেই অজু করে নেয়। তারপর পরীর দেশের সেই অদ্ভুত জাদুকরী পোশাক ছেড়ে সাধারণ সুতির শাড়ি পরে রান্নাঘরে যায়। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি মেঘনা জায়নামাজে বসে তসবিহ পড়ছে। জানালার ফাঁক দিয়ে আসা সকালের রোদ ওর মুখে পড়াতে ওকে কোনো পরীর চেয়েও বেশি পবিত্র আর সুন্দর লাগছিল। আমি কাছে গিয়ে বসতেই ও মুচকি হেসে বলল, জানো ইমরান, আগে আমার কোনো সকাল ছিল না, কারণ পরীদের রাজ্যে সূর্যের আলো সবসময় একই রকম থাকে।
কিন্তু এখানে ভোরের এই শীতল বাতাস আর ইবাদতের মাঝে যে প্রশান্তি আছে তা আমি আগে কখনো পাইনি। মেঘনার খুনসুটি ও আনন্দ। দুপুরে খাওয়ার পর মেঘনার খুনসুটি শুরু হয়। আমি হয়তো বারান্দায় বসে জাল বুনছি ও হঠাৎ অদৃশ্য হয়ে আমার কানের কাছে ফিসফিস করে বলবে, আজ মাছ ধরতে না গেলে হয় না, তার চেয়ে চলো ছাদে গিয়ে রোদে বসে গল্প করি। আমি যখন ওকে ধরতে যাই ও খিলখিল করে হেসে ঘরের এপাশ থেকে ওপাশে ছুটে বেড়ায়। বাবা মা নিচ থেকে হাসির শব্দ শুনে ভাবেন নতুন দম্পতি কত সুখে আছে। মেঘনা মাঝে মধ্যে আমার জালের সুতো সব জট পাকিয়ে দিয়ে দূরে দাঁড়িয়ে মজা দেখে। আমি রাগ করার ভান করলে ও এক নিমেষে জাদুর ছোঁয়ায় সেই জট ছাড়িয়ে দেয় আর আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসে, যা খেলে সারা দিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। সংসারের বরকত। ৩-৪ দিন যেতে না যেতেই আমাদের বাড়িতে এক অদ্ভুত বরকত দেখা দিল। আমাদের সেই সাধারণ দোতলা বাড়িটার চারপাশ এখন সবুজে ছেয়ে গেছে। মেঘনা নিজের হাতে আমাদের বাগানে গাছ লাগায়। ও যখন গাছে পানি দেয় মনে হয় গাছগুলো যেন ওর সাথে কথা বলছে। বাবা একদিন অবাক হয়ে বললেন, ইমরান, আমাদের এই অনুর্বর জমিতে এত ফলন আগে কোনোদিন দেখিনি। মা তানিয়া, মেঘনা আসার পর থেকে ঘরে যেন রহমত নেমে এসেছে। আমি জানি মেঘনা কোনো অনৈসলামিক জাদু করছে না, বরং সে তার পবিত্র মন আর ভালোবাসা দিয়ে সবকিছুর যত্ন নিচ্ছে। সে এখন আর শুধু আমার ঘরণী নয়, বাবা মায়ের কাছে নিজের মেয়ের চেয়েও বেশি প্রিয় হয়ে উঠেছে। মা যখন অসুস্থ বোধ করেন, মেঘনা পরম মমতায় ওনার মাথায় হাত বুলিয়ে দেয়, আর অদ্ভুতভাবে মায়ের সব ব্যথা কয়েক মিনিটের মাঝেই সেরে যায়। রাতের সেই একান্ত আলাপ। এভাবে আরও কয়েকটা রাত কেটে গেল। গভীর রাতে যখন চারপাশ নিঝুম হয়ে যায়, আমরা দুজন দোতলার বারান্দায় গিয়ে দাঁড়াই। মেঘনা আকাশের দিকে তাকিয়ে বলে, ইমরান, আগে আকাশের চাঁদ দেখে ভাবতাম আমি কত একা, আর এখন এই চাঁদটাকেই আমার সাক্ষী মনে হয়। আমি খুব খুশি যে আমি তোমার ঘরটা আলো করে থাকতে পারছি। আমি ওর হাতটা শক্ত করে ধরে বলি, মেঘনা, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো এই সাধারণ জীবনে হাঁপিয়ে উঠবে, কিন্তু তুমি তো আমাদের সবাইকে আপন করে নিলে। ও মাথা নেড়ে বলল, ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি নেই ইমরান। আমি তো তোমার কাছে ভালোবাসা শিখতে এসেছি। আমাদের এই সুখের দিনগুলো যেন এক অন্তহীন মোহনায় গিয়ে মিশছে। গ্রামের কোনো মানুষ টেরও পাচ্ছে না আমাদের এই অতি সাধারণ জীবনের আড়ালে কি অসাধারণ এক স্বর্গীয় সুখ লুকিয়ে আছে। গল্পের এই সুন্দর দিনগুলো কি এভাবেই চলতে থাকবে, নাকি মেঘনার পুরনো জগৎ থেকে কেউ আমাদের এই শান্তির মাঝে খোঁজ নিতে আসবে? আমাদের সেই সুখের দিনগুলোতে হঠাৎই একদিন একটা অজানা আশঙ্কার মেঘ ঘনিয়ে এল। মেঘনার পরীর জগতের কেউ যে আমাদের এই শান্তিময় জীবনের খোঁজ নিতে আসবে, সেটা আমরা কল্পনাও করিনি। অচেনা আগন্তুক। সেদিন ছিল বৃহস্পতিবার। এশার নামাজের পর আমি আর মেঘনা দোতলার বারান্দায় বসে মৃদু বাতাসে গল্প করছিলাম। হঠাৎ করেই চারপাশটা কেমন যেন থমথমে হয়ে গেল। বাতাসের শব্দ থেমে গেল আর আমাদের বাগানের গাছগুলো অদ্ভুতভাবে কাঁপতে শুরু করল। আমি দেখলাম আমবাগানের অন্ধকার ভেদ করে একটা কুয়াশার মতো ধোঁয়া আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। ধোঁয়াটা বারান্দার ঠিক সামনে এসে স্থির হল এবং সেখান থেকে লম্বা আলখাল্লা পরা এক বৃদ্ধের অবয়ব ফুটে উঠল। তার চোখে এক তীক্ষ্ণ দৃষ্টি, যা সাধারণ মানুষের মতো নয়। মেঘনা ওনাকে দেখামাত্রই শিউরে উঠল। সে আমার হাতটা শক্ত করে ধরে ফিসফিস করে বলল, ইমরান, উনি পরীর রাজ্যের প্রধান উজির। উনি আমাদের খোঁজ পেয়ে গেছেন। প্রধান উজিরের কঠিন বার্তা। আমি কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে সামনে দাঁড়ালাম। বৃদ্ধ উজির গম্ভীর গলায় বললেন, মেঘনা, অনেক হয়েছে। তুমি এক তুচ্ছ মানুষের জন্য আমাদের মায়াবী জগৎ ত্যাগ করে এখানে পড়ে আছো। তোমার অনুপস্থিতিতে পরীর রাজ্যের ভারসাম্য নষ্ট হচ্ছে। রাজমাতা তোমাকে অবিলম্বে ফিরে যাওয়ার আদেশ দিয়েছেন। মেঘনা ধীর পায়ে সামনে এগিয়ে গেল। তার কণ্ঠে আজ এক অদ্ভুত দৃঢ়তা। সে বলল, উজির মশাই, আমি আর সেই পরীর রাজ্যের অবুঝ মেয়েটি নেই। আমি এখানে ভালোবাসা পেয়েছি, একটা পরিবার পেয়েছি। আমি এখন এই মানুষের সংসারের অংশ। আমি ফিরে যাব না। উজির মশাই অট্টহাসি দিয়ে বললেন, ভালোবাসা? মানুষের ভালোবাসা তো বালির বাঁধের মতো, আজ আছে কাল নেই। তুমি কি সত্যি এই মাটির ঘরে সারা জীবন কাটিয়ে দিতে চাও? মনে রেখো, তুমি না ফিরলে তোমার এই প্রিয় মানুষের ওপর বিপদ নেমে আসতে পারে। ইমরানের রুখে দাঁড়ানো। উজিরের মুখে হুমকির কথা শুনে আমার রক্ত গরম হয়ে গেল। আমি মেঘনার পাশে দাঁড়িয়ে বললাম,
শুনুন উজির মশাই, আমরা কাউকে ভয় পাই না। মেঘনা এখন আমার স্ত্রী। আমাদের এই পবিত্র বন্ধন আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। আপনারা ওকে জোর করে নিয়ে যেতে পারবেন না। উজির আমার দিকে এক পলক তাকিয়ে বললেন, সাহস তো মন্দ নয় মানুষের, তবে মনে রেখো, পরীদের রাজ্যের নিয়ম ভাঙা সহজ নয়। আমরা তোমাকে ৩ দিন সময় দিচ্ছি মেঘনা। এই ৩ দিনের মধ্যে তুমি যদি নিজে থেকে ফিরে না আসো, তবে এই গ্রামের ওপর আমরা এক কঠিন মায়াজাল বিছিয়ে দেব, যা থেকে কেউ রক্ষা পাবে না। একথা বলেই সেই বৃদ্ধ উজির কুয়াশার মতো মিলিয়ে গেলেন। মেঘনার দুশ্চিন্তা ও খুনসুটি। উজির চলে যাওয়ার পর মেঘনার চোখে মুখে আতঙ্কের ছায়া দেখলাম। সে সারারাত ঘুমাতে পারল না। কিন্তু পরদিন সকালে ও আবার সেই আগের মতো হাসিবরা মুখ নিয়ে আমার সামনে এল। আমি যখন ওকে মন খারাপ করে থাকতে বারণ করলাম, ও আমার গাল টেনে দিয়ে বলল, আরে ধুর, তুমি বড্ড বেশি চিন্তা করো। আমি থাকতে তোমার বা এই গ্রামের কোনো ক্ষতি হতে দেব না। দেখি না উজির মশাই কি করেন। সে দুপুরে ও আমার খাবারের পাতে একগাদা তিতা করলা তুলে দিয়ে হাসতে হাসতে বলল, বিপদ আসার আগে একটু তিতা খেয়ে মুখটা শক্ত করে নাও তো। ওর এই খুনসুটি দেখে আমি বুঝলাম, মেঘনা ভেতরে ভয় পেলেও আমাকে সাহস দেওয়ার জন্য নিজেকে স্বাভাবিক রাখছে। কিন্তু ৩ দিনের সেই সময়সীমাটা যেন আমাদের মাথার ওপর তলোয়ারের মতো ঝুলতে লাগল। আমাদের এই সুখের সংসারে কি সত্যিই তবে বড় কোনো ঝড় আসতে চলেছে? আসলে সেই উজির মশাইয়ের আশাটা ছিল এক বিরাট ভুল বোঝাবুঝি। রাজমাতা আর রাজা তো আমাদের ওপর খুশি হয়ে সেই রহমতের কুয়ো উপহার দিয়েছিলেন, তারা আমাদের ক্ষতি কেন করবেন? আসল ঘটনা ছিল অন্য। সেই উজির ছিল অন্য এক অবাধ্য রাজ্যের এক দুষ্টু জিন, যে রাজা আর রাজমাতার নাম ভাঙিয়ে আমাদের ভয় দেখাতে এসেছিল। রাজদরবারে তোলপাড়। মেঘনা যখন পরীর রাজ্যের বিশেষ শক্তির মাধ্যমে রাজদরবারে খবর পাঠাল যে উজির নামে কেউ এসে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তখন রাজা আর রাজমাতা ভীষণ রেগে গেলেন। মেঘনা নিজে একবার অদৃশ্য হয়ে রাজদরবারে গিয়ে সব খুলে বলল। রাজা তখন গর্জে উঠে বললেন, আমার আশীর্বাদধন্য দম্পতিকে ভয় দেখানোর সাহস কার হল? মুহূর্তের মধ্যে আসল রাজকীয় প্রহরীরা সেই ভণ্ড উজিরকে বন্দী করে রাজদরবারে নিয়ে এল। জানা গেল, সে ছিল পাশের এক অন্ধকার রাজ্যের এক বিতাড়িত জিন। তাকে উপযুক্ত শাস্তি দিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হল। মেঘনার সেই ভয়ঙ্কর দুষ্টুমি। সব ঝামেলা মিটে যাওয়ার পর মেঘনা বাড়িতে ফিরে এল। কিন্তু তার মাথায় তখন দুষ্টুমি চেপেছে। সে সরাসরি আমার সামনে না এসে অন্য এক অচেনা পরীর রূপ ধারণ করল। আমি তখন দোতলার ঘরে দুশ্চিন্তায় পায়চারি করছিলাম। হঠাৎ সেই অচেনা পরীটি জানালার সামনে এসে দাঁড়াল। আমি চমকে উঠে বললাম, কে আপনি? মেঘনা কোথায়? সেই পরীটি খুব গম্ভীর মুখে বলল, ইমরান, তোমার জন্য এক খুব খারাপ খবর আছে। সেই উজির মশাই মেঘনাকে বন্দী করে নিয়ে গেছে। সে হয়তো আর কোনোদিন ফিরতে পারবে না। একথা শোনা মাত্রই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মনে হলো বুকটা ফেটে যাচ্ছে। আমি ডুকরে কেঁদে উঠলাম, না, এটা হতে পারে না। মেঘনা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি ওকে ছাড়া বাঁচব না। আমি পাগলের মতো কাঁদতে কাঁদতে মেঝের ওপর বসে পড়লাম। চোখের জলে আমার বুক ভিজে যাচ্ছিল। খুনসুটি আর ভালোবাসা। আমার কান্নার বেগ দেখে সেই অচেনা পরীটির আর হাসি চেপে রাখা সম্ভব হল না। সে খিলখিল করে হেসে উঠে তার আসল রূপ ফিরে পেল। আমি চোখের জল মুছতে মুছতে তাকিয়ে দেখি, সেখানে কোনো অচেনা পরী নেই, আমার প্রাণের মেঘনা দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। ও আমার কাছে এসে হাত ধরে টেনে তুলল আর বলল, ওরে আমার পাগল বর, এই দুষ্টু পরীটার দিকে একবার তাকিয়ে দেখো তো। আমি কি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি? আমি রাগে আর অভিমানে মেঘনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার কাঁপুনি তখনও থামছিল না। আমি কাঁপা গলায় বললাম, কেন তুমি এরকম করো? তুমি জানো না তোমাকে হারানোর কথা ভাবলে আমার কতটা কষ্ট হয়? কেন আমাকে এভাবে ভয় দেখালে? মেঘনা আমার বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, মাফ করে দাও ইমরান। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। বিশ্বাস করো, তোমার এই চোখের জল আমার কাছে পৃথিবীর সব মণিমুক্তোর চেয়েও দামি। আর কখনো এমন করব না, ইনশাআল্লাহ। আমি মেঘনার কপালে চুমু খেয়ে বললাম, আর কোনোদিন এমন মজা করবে না। তুমি আমার নিঃশ্বাস, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। সেদিন বিকেলে আমরা দুজনে মিলে নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে সেই ভণ্ড উজিরের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। মেঘনা হাসতে হাসতে বলল,
উজির তো গেছেই, সাথে তোমার ভালোবাসার পরীক্ষাও হয়ে গেল। আমাদের এই ছোটখাটো খুনসুটি আর গভীর ভালোবাসায় দিনগুলো আরও মধুর হয়ে উঠতে লাগল। এর পরের পর্বে কি হবে? মেঘনা কি বাড়ির সবাইকে নিয়ে কোনো বিশেষ দাওয়াতের আয়োজন করবে, নাকি আমাদের সেই রহমতের কুয়ো নিয়ে নতুন কোনো অলৌকিক ঘটনা ঘটবে? আমাদের সেই সুখের সংসার যেন দিনে দিনে এক টুকরো জান্নাতে পরিণত হল। মেঘনার সেই দুষ্টুমি মাখা সারপ্রাইজের পর আমাদের ভালোবাসা আরও গভীর হয়েছে। এখন আমাদের দিনগুলো কাটে একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা আর মায়ার মধ্য দিয়ে। সংসারের বরকতময় দিনগুলো এখন প্রতিদিন খুব ভোরে আমাদের ঘুম ভাঙে। মেঘনা খুব সুন্দর করে ঘরদোর পরিষ্কার করে, আর আমি তিলওয়াত শেষ করে যখন বারান্দায় আসি, তখন দেখি মেঘনা আমার জন্য গরম এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের সেই রহমতের কুয়োর কথা এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে মেঘনা খুব সাবধানে থাকে যাতে কেউ কোনো অলৌকিক কিছুর গন্ধ না পায়। সে সাধারণ মানুষের মতো সবার সাথে মিশে যায়, অভাবীদের সাহায্য করে। মা মাঝে মধ্যেই বলেন, বাবা ইমরান, তানিয়া, মেঘনা আসার পর থেকে আমাদের অভাব অনটন্ত দূরে থাক, ঘরে মনে হয় সারাক্ষণ একটা শান্তি লেগে থাকে। আমি শুধু মুচকি হাসি, কারণ আমি জানি এই শান্তির আসল উৎস কোথায়। মেঘনার রান্নার জাদু ও খুনসুটি। মেঘনার রান্নার হাত জাদুকরি। ও যখন সাধারণ ডাল ভাতও রান্না করে, সেটার স্বাদ যেন মুখে লেগে থাকে। একদিন দুপুরে আমি খাবার সময় বললাম, মেঘনা, তুমি কি রান্নায় পরিদের দেশের কোনো মশলা দাও নাকি? এত স্বাদ কেন? ও চোখ টিপে হেসেই বলল, পরিদের দেশের মশলা লাগবে কেন? ভালোবাসার চেয়ে বড় মশলা আর কি আছে বলো? পরক্ষণেই ও আমার পাতে একটা বড় মাছের টুকরো তুলে দিয়ে বলল, বেশি কথা না বলে খেয়ে নাও তো, না হলে কিন্তু কাল থেকে শুধু কাঁচকলা সেদ্ধ খাওয়াব। ওর এই মিষ্টি হুমকি শুনে আমি হেসেই ফেলি। বিকেলের প্রশান্তি ও নতুন ভাবনা। বিকেলে আমরা যখন বাড়ির পেছনের আমবাগানে গিয়ে বসি, তখন মেঘনা খুব স্বাভাবিক থাকে। ও এখন আর বেশি অদৃশ্য হয় না, বরং মানুষের এই জীবনটাকে ও খুব মন থেকে ভালোবেসে ফেলেছে। ও মাঝে মধ্যে আমার ছোটবেলার গল্প শুনতে চায়। আমি যখন আমার দুষ্টুমির গল্প করি, ও খিলখিল করে হাসে। সেদিন বিকেলে ও বলল, ইমরান, আমরা তো অনেক সুখে আছি। আলহামদুলিল্লাহ। চলো না, আমরা এই গ্রামের এতিম বাচ্চাদের জন্য ছোট একটা মক্তব বা পড়ার জায়গা করে দিই। ওদের সুন্দর করে গড়ে তুললে আমাদের নেকিও বাড়বে, আবার তোমার স্বপ্নটাও পূরণ হবে। ওর এই প্রস্তাব শুনে আমার মনটা ভরে গেল। এক পরী আজ মানুষের কল্যাণ নিয়ে ভাবছে, এর চেয়ে বড় সার্থকতা আর কি হতে পারে? নিভৃত রাতের আলাপ। রাত হলে যখন গ্রামের সব আলো নিভে যায়, আমরা আমাদের দোতলার ঘরে বসে আকাশের তারার দিকে তাকিয়ে থাকি। মেঘনা আমার কাঁধে মাথা রেখে বলে, জানো ইমরান, আগে আমার কোনো ঘর ছিল না, কোনো আপনজন ছিল না। এখন যখন বাবা মা আমাকে মা বলে ডাকে, তখন আমার মনে হয় আমি পরীদের রাজ্য হারিয়ে মোটেও ভুল করিনি। আমি ওর হাতটা জড়িয়ে ধরে বলি, আর আমার মনে হয় আল্লাহ আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত দিয়েছেন। আমাদের এই সুখের সংসারে কোনো বাহুল্যতা নেই, নেই কোনো মিথ্যা মায়া। আছে শুধু অটুট বিশ্বাস আর 2 রাকাত নফল নামাজের শুকরিয়া। এভাবেই আমাদের জীবনটা একটা সুন্দর গল্পের মতো সামনের দিকে এগিয়ে যেতে লাগল। আমাদের সেই মক্তব তৈরির পরিকল্পনা আর গ্রামের কল্যাণে মেঘনার সেই ঐকান্তিক ইচ্ছা, সব মিলিয়ে জীবনটা এক নতুন ছন্দে চলতে লাগল। মেঘনা শুধু আমার ঘরই নয়, আমাদের পুরো পরিবেশটাকেই তার ভালোবাসা দিয়ে বদলে দিচ্ছিল। 1. মক্তব প্রতিষ্ঠার উদ্যোগ। মেঘনার ইচ্ছায় আমরা বাড়ির পাশের খালি জায়গাটিতে ছোট একটা ঘর তুললাম গ্রামের এতিম আর গরিব বাচ্চাদের জন্য। মেঘনা নিজ হাতে ঘরটা পরিষ্কার করল। সে এখন মানুষের সামনে একদম পর্দানসীন এক আদর্শ পুত্রবধূ। গ্রামের মহিলারা যখন জিজ্ঞেস করে, বৌমা, তুমি এত ধৈর্য আর সময় পাও কোত্থেকে? মেঘনা তখন মিষ্টি করে হেসে উত্তর দেয়, চাচি, ভালো কাজে বরকত আল্লাহ নিজেই দিয়ে দেন। মক্তব শুরু হওয়ার প্রথম দিন মেঘনা নিজ হাতে বাচ্চাদের জন্য মিষ্টি পায়েস রান্না করল। বাচ্চাদের হাসাহাসি আর কোরআন তেলাওয়াতের শব্দে আমাদের বাড়িটা যেন সারাক্ষণ এক স্বর্গীয় শান্তিতে ডুবে থাকে। আমি যখন বাচ্চাদের পড়াই, মেঘনা আড়াল থেকে দেখে, আর ওর চোখে তখন তৃপ্তির এক অদ্ভুত জ্যোতি খেলে যায়। সে এখন আর পরীদের ঐশ্বর্যের কথা মনেই করে না, এই শিশুদের নির্মল হাসি এখন ওর বড় প্রাপ্তি। 2. মেঘনার দুষ্টুমি আর বিকেলের চা।
মক্তব ছুটির পর যখন একটু ফুরসতও মেলে তখন শুরু হয় মেঘনার সেই চেনা খুনসুটি। একদিন বিকেলে আমি খুব ক্লান্ত হয়ে বারান্দায় বসেছিলাম। মেঘনা এসে ধপ করে আমার পাশে বসল। হাতে 2 কাপ চা, কিন্তু 1 কাপে সে প্রচুর চিনি দিয়েছে আর অন্যটায় একদম নুন। আমি অসাবধানতাবশত নুন দেওয়া চায়ের কাপে চুমুক দিতেই মুখটা কুঁচকে ফেললাম। মেঘনা তখন খিলখিল করে হেসে উঠল। আমি রাগের ভান করে বললাম, এই বুঝি তোমার সেবা? নুন চা খাওয়াচ্ছ বরকে? ও আমার গাল টেনে দিয়ে বলল, ও মা, আমি তো পরখ করছিলাম তোমার ধৈর্য কতটুকু। তুমি তো দেখি নুন খেয়েও আমার দিকে তাকিয়ে হাসছ। বলেই সে আলতো করে জাদুর একটা ফুঁ দিল, আর সাথে সাথে সেই নুন চা অমৃতের মতো মিষ্টি হয়ে গেল। আমি অবাক হয়ে তাকাতেই ও চোখ টিপে বলল, সবকিছু কি আর জাদুর কাঠি দিয়ে হয়? মাঝে মধ্যে একটু টক মিষ্টি খুনসুটি না থাকলে কি আর সংসার জমে? আমাদের এই 2 জগতের মেলবন্ধনের সংসারটি এখন গ্রামের মানুষের কাছে এক দৃষ্টান্ত। আমরা দুজনেই প্রতি রাতে নামাজের পর আল্লাহর কাছে দোয়া করি যেন এই সুখের ছায়া আমাদের ওপর আজীবন এভাবেই থাকে। আমাদের মায়া, মমতা আর ছোট ছোট এই আনন্দগুলোই এখন আমাদের জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। গল্পের এই সুন্দর সুখের দিনের পর কি আপনি চান অন্য কোনো চমক আসুক, না এভাবেই শান্তিতে দিন কাটাতে থাকবে? মক্তব তৈরির সেই দিনগুলো গ্রামের সেরা রাজমিস্ত্রি কাসেম আলীকে ডেকে আনা হল। মেঘনা নিজে পর্দার আড়াল থেকে পরিকল্পনা বুঝিয়ে দিল, কোথায় বারান্দা হবে, কোথায় বাচ্চারা বসবে। আমি আর বাবা মিলে ইট, বালু আর সিমেন্টের ব্যবস্থা করলাম। প্রতিদিন রাজমিস্ত্রিরা যখন কাজ করত, মেঘনা খুব ভোরে উঠে ওদের জন্য বড় ডেকচিতে করে চা আর নাশতা বানিয়ে রাখত। মেঘনা বলত, ইমরান, এই যে মিস্ত্রিরা ঘাম ঝরিয়ে ঘরটা তুলছে, এর মাঝেই আসল সার্থকতা। জাদুর তৈরি ঘর তো পলক ফেলতেই হয়ে যায়, কিন্তু মানুষের হাতের ছোঁয়ায় যে মমতা থাকে তা জাদুতে নেই। ঘরটা যখন পুরোপুরি তৈরি হল, চুনকাম করা ঝকঝকে দেয়াল আর টিনের চাল, তখন গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। ছোট হলেও ঘরটা দেখতে খুব সুন্দর আর ছিমছাম হয়েছিল। মক্তবের প্রথম সকাল, মক্তব চালু হওয়ার দিনটি ছিল আমাদের জন্য খুব আনন্দের। মেঘনা নিজ হাতে ছোট ছোট চট আর মাদুর বিছিয়ে দিল। গ্রামের জনা 10 এতিম বাচ্চা যখন প্রথম সেখানে পা রাখল, ওদের চোখে মুখে যে খুশি ছিল তা কোনো মায়াজাল দিয়ে তৈরি করা সম্ভব নয়। আমি যখন ওদের প্রথম সবক দিচ্ছিলাম, মেঘনা আড়াল থেকে তাকিয়েছিল। কাজ শেষে ও আমার কাছে এসে চুপি চুপি বলল, জানো ইমরান, রাজমিস্ত্রিরা যখন ইটের ওপর ইট গাঁথছিল, আমি প্রতিটা ইটে বরকতের দোয়া পড়েছি। ইনশাআল্লাহ, এখান থেকে যারা শিক্ষা নেবে তারা সবাই ভালো মানুষ হবে। সুখের সেই অবিরাম ধারা। এখন আমাদের দিনগুলো খুব ব্যস্ততায় কাটে। সকালে মক্তব, দুপুরে সবার একসাথে খাওয়া দাওয়া, আর বিকেলে বাগানে একটু সময় কাটানো। রাজমিস্ত্রিদের তৈরি সেই ছোট মক্তব ঘরটা এখন আমাদের বাড়ির প্রাণকেন্দ্র। মেঘনা মাঝে মধ্যে মিস্ত্রিদের কাজের প্রশংসা করে বলে, মানুষের পরিশ্রমের ওপর আল্লাহর রহমত থাকে বেশি। তার এই সহজ সরল জীবনবোধ দেখে আমার মনে হয় সে এখন আর ভিনদেশী কোনো পরী নয়, সে আমাদের এই মাটির মানুষেই মিশে গেছে। আমাদের এই সুখের সংসারে এখন শুধুই প্রশান্তি আর হাসিমুখের মেলা। আমাদের এই সুখের দিনগুলো এখন এক নতুন আনন্দ আর খুনসুটিতে ভরে উঠেছে। বিশেষ করে রান্নাঘরে মেঘনার কাজে সাহায্য করার নাম করে যখন আমি ওকে একটু ডিস্টার্ব করি, তখন ঘরের আবহাওয়াটাই বদলে যায়। রান্নাঘরের খুনসুটি ও বাবা মায়ের টিপ্পনী। সেদিন সকালে মেঘনা রান্নাঘরে ভাতের হাঁড়ি নামাচ্ছিল। আমি চুপি চুপি গিয়ে ওর হাতের খুন্তিটা কেড়ে নিলাম। ও বড় বড় চোখ করে বলল, ইমরান, ছাড়ো, মা দেখলে কিন্তু বকবে। আমি শুনলাম না, বরং ওর কাজের মাঝেই একটু দুষ্টুমি করতে লাগলাম। ঠিক তখনই দরজার ওপাশে বাবা আর মা এসে দাঁড়িয়েছেন। বাবা মুচকি হেসে মাকে বললেন, দেখলে গিন্নি, বিয়ের আগে ছেলে তো আমাদের কত শোনালো, বিয়ে করবে না, ভালো লাগে না। আর এখন দেখ, সারাক্ষণ তানিয়ার, মেঘনা পেছনে ছায়ার মতো পড়ে থাকে। মা হাসতে হাসতে যোগ করলেন, হ্যাঁ গো, এখন তো আর ছেলের সময় হয় না আমাদের সাথে দুটো কথা বলার। সব সময় বউয়ের আঁচল ধরে ঘোরা চাই। বাবা মায়ের কথা শুনে আমি লজ্জিত হয়ে মাথা চুলকালাম। মেঘনা তখন মিষ্টি করে হেসে বলল, বাবা, আপনি ওর কথা ধরবেন না, ও তো সব কাজেই একটু বেশি বেশি করে। বলেই ও তড়িৎ গতিতে বাবা আর মায়ের পাতে ভাত বেড়ে দিল। এক পাতে খাওয়ার সেই মুহূর্ত
মা বাবা খাওয়ার পর মেঘনা যখন আমার জন্য খাবার নিয়ে এল, আমি ওর হাতটা ধরলাম। আমি ওকে বললাম, তুমি সারাদিন এত কাজ করো, এখন আবার একা খাবে? চলো, তুমি আমার পাশেই বসে পড়ো। আজ আমরা একসাথেই খাব। মেঘনা প্রথমে একটু লজ্জা পেল, কিন্তু আমার জোরাজুরিতে ও আর না করতে পারল না। ও আমার পাতে তরকারি তুলে দিতে দিতে বলল, তোমার এই আবদারগুলোই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। আমি মেঘনার দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, আল্লাহর কি অশেষ মেহেরবানি, যে মেঘনাকে আমি কোনোদিন পাওয়ার কথা কল্পনাও করিনি, আজ সে আমার পাশে বসে খাবার খাচ্ছে, আমার ঘর আগলে রাখছে। শান্তিপূর্ণ দুপুর খাওয়ার পর আমরা যখন বারান্দায় বসলাম, মেঘনা ফিসফিস করে বলল, বাবা মা যখন হাসাহাসি করছিলেন আমার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমাদের এই সাধারণ সংসারটা পৃথিবীর যে কোনো রাজপ্রাসাদের চেয়ে বেশি দামি। আমি ওর মাথায় হাত রেখে বললাম, আসলে ভালোবাসা যেখানে থাকে সেখানেই শান্তি থাকে। তুমি আমাদের ঘরে শুধু সুখী আনোনি, সবার মুখে হাসিও ফুটিয়েছ। এভাবেই মেঘনার সেই মিষ্টি হাসি আর আমাদের ছোট ছোট খুনসুটিতে আমাদের প্রতিটি দিন যেন এক একটা রূপকথার গল্পের পাতার মতো কাটতে লাগল। রাজমিস্ত্রিদের বানানো সেই মক্তবের বাচ্চাদের কোলাহল আর আমাদের এই হাসি, সব মিলিয়ে জীবনটা সত্যিই খুব সুন্দর। এর পরের পর্বে কি আমাদের সংসারে নতুন কোনো অতিথি আসার খবর আসবে, নাকি মেঘনা আমাদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবে? মক্তবের কাজ শেষ হওয়ার পর আমাদের দিনগুলো যেন আরও বেশি প্রশান্তিতে ভরে উঠল। এখন আর মেঘনাকে নিয়ে বাবার মনে কোনো সন্দেহ নেই, মা তো তানিয়া বলতে পাগল। বাড়ির বাতাস এখন আর শুধু খাবারের গন্ধে নয়, বরং ভালোবাসার এক অদ্ভুত সুবাসে ম ম করে। সংসারের বরকতময় দিনগুলো, সকালবেলা মক্তব থেকে যখন ছোট ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসে, তখন তানিয়া রান্নাঘরের জানালা দিয়ে তাকিয়ে থাকে। ওর চোখে মুখে তখন এক স্বর্গীয় তৃপ্তি। কাজ শেষ করে আমি যখন ঘরে আসি, তানিয়া আমার জন্য লেবুর শরবত নিয়ে আসে। সেদিন বিকেলে আমি বারান্দায় বসে মক্তবের খাতাগুলো দেখছিলাম। বাবা হঠাৎ এসে আমার পাশে বসলেন। বাবা তানিয়ার দিকে তাকিয়ে খুব তৃপ্তির সাথে বললেন, জানো ইমরান, আগে এই বাড়িটা কেমন যেন খালি খালি লাগত, কিন্তু মা তানিয়া আসার পর থেকে ঘরের কোণে কোণে যেন রহমত খেলা করে। মেয়েটা সারাদিন মুখে হাসি নিয়ে সবার সেবা করে, কোনো অভিযোগ নেই। তানিয়া তখন দূর থেকে বাবার কথা শুনে মুচকি হাসল। সে এখন আর শুধু আমার ঘরণী নয়, বাবা মায়ের চোখের মণি। মা মাঝে মধ্যে বলেন, তানিয়া আমার যেমন বৌমা, তেমনি আমার হাতের যষ্টি। তানিয়ার সেই মিষ্টি আবদার। সেদিন রাতের বেলা যখন চারপাশ নিঝুম হয়ে গেল, তানিয়া আমার কাছে এসে বসল। বাইরে তখন ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ও আমার হাতটা ধরে খুব নিচু স্বরে বলল, ইমরান, মক্তবের বাচ্চারা তো এখন সুন্দর করে পড়তে শিখছে, চলো না আমরা ওদের জন্য একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করি। ওদের ভালো ভালো খাবার দেব আর যার যার পড়া ভালো হয়েছে তাদের ছোট ছোট কিছু উপহার দেব। আমি ওর কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। বললাম, অবশ্যই তানিয়া, তুমি যা বলবে তাই হবে, কিন্তু উপহারগুলো কি হবে? তানিয়া আমার কাঁধে মাথা রেখে হাসতে হাসতে বলল, উপহার হবে ছোট ছোট রঙিন টুপি আর তসবি। আমি রাজমিস্ত্রি কাসেম আলীকে দিয়ে মক্তবের সামনে একটা সুন্দর ফুলের বাগানও করিয়ে নিতে চাই। বাচ্চারা যখন দেখবে রঙিন ফুল ফুটছে, ওদের মনটাও খুশিতে ভরে উঠবে। এক পাতে খাওয়ার সেই মাহেন্দ্রক্ষণ। পরদিন দুপুরে মা যখন খাবার বেড়ে দিলেন, আমি তানিয়াকে বললাম, আজ তুমি একা খাবে না, আমার পাতে একসাথে খাব। প্রথমে ও একটু সংকোচ করছিল, কিন্তু আমি ছাড়লাম না। আমরা যখন এক থালায় বসে খাচ্ছি, মা দরজার আড়াল থেকে দেখে মুচকি হেসে বাবাকে গিয়ে বললেন, ওগো দেখে যাও, তোমার সেই বিয়ের আগে বিয়ে করব না বলা ছেলে আজ কেমন বউয়ের সাথে এক পাতে খাবার খাচ্ছে। তানিয়া তখন লজ্জায় লাল হয়ে গেল। আমি ওর পাতে মাছের সবচেয়ে ভালো টুকরোটা তুলে দিয়ে বললাম, বাবার মুখে তো শুধু তোমার প্রশংসা, এখন বলো, আমাকে তুমি এভাবে আর কত ভালোবাসবে? তানিয়া খুব শান্তভাবে আমার চোখের দিকে তাকিয়ে বলল, যতদিন এই হৃদয়ে প্রাণ আছে ইমরান, আমি তো তোমার কাছে থাকতে পেরেই ধন্য। আমাদের এই ছোট ছোট আনন্দ, মক্তবের শিশুদের কোলাহল আর বাবা মায়ের দোয়া, সব মিলিয়ে আমাদের সংসারটা এখন গ্রামের সবার কাছে এক আদর্শ। তানিয়া তার মায়া আর বুদ্ধিমত্তা দিয়ে আমাদের জীবনটাকে সত্যিই এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এর পরের পর্বে কি মক্তবের সেই অনুষ্ঠানটা নিয়ে কোনো মজার ঘটনা ঘটবে, নাকি গ্রামের অন্য কেউ আমাদের এই সুখের রহস্য জানতে খুব বেশি উৎসুক হয়ে উঠবে? আমাদের দিনগুলো এখন এক অপূর্ব ছন্দে কাটছে।
আমি মনের ভেতর একটা সুন্দর নিয়ম করে নিয়েছি, যখনই বাবা মার সামনে থাকি কিংবা গ্রামের লোকজনের সাথে থাকি তখন ওকে খুব সম্মানের সাথে তানিয়া বলে ডাকি। কিন্তু যখনই আমরা আমাদের সেই দোতলার ঘরে একা থাকি কিংবা রাতের নিঝুম অন্ধকারে বারান্দায় দাঁড়াই তখন আমি ওকে ওর সেই আদি আর আসল নাম মেঘনা বলে ডাকি। মেঘনা আমার এই লুকোচুরিটা খুব পছন্দ করে। যখন আমি একা পেয়ে ওকে মেঘনা বলি, ওর চোখে এক অন্যরকম জ্যোতি খেলে যায়। ও হাসতে হাসতে বলে, ইমরান, এই একটা নামে ডাকলে মনে হয় আমি সত্যিই তোমার সেই রূপকথার পড়ি। আর তানিয়া নামটা শুনলে মনে হয় আমি এই মাটির ঘরের এক সংসারী বধূ। মা তো এখন খুশিতে ডগমগ। পাড়ার কোনো মহিলা এলেই মা গর্ব করে বলেন, জানো বুবু, আমার কপাল ভালো যে এমন অপ্সরার মতো বৌমা পেয়েছি। শুধু দেখতেই সুন্দর না, ওর হাতের ছোঁয়ায় আমার সংসারে যেন বরকত উপচে পড়ছে। মা আসলেই নিজেকে ধন্য মনে করেন, কারণ মেঘনা আসার পর থেকে বাড়ির শ্রী বদলে গেছে। সেদিন বিকেলে যখন মক্তবের বাচ্চারা চলে গেল, আমি আর মেঘনা বাগানে হাঁটছিলাম। আমি চুপি চুপি ওর কানে কানে বললাম, জানো মেঘনা, আমি ভাবি মাঝে মাঝে যদি সেদিন তুমি আমার গাল টেনে দিয়ে সেই মায়াটা না সৃষ্টি করতে, তবে হয়তো আজ আমি এত সুখী হতাম না। মেঘনা আমার হাতটা আলতো করে চেপে ধরে বলল, সবই ওপরওয়ালার ইচ্ছা ইমরান। আমি তো শুধু একটা উসিলা মাত্র। তুমি ভালো বলেই হয়তো আমার মতো একটা এতিম পরী তোমার আশ্রয়ে এসে এত শান্তি পেয়েছে। বাবা দূর থেকে আমাদের এই হাসিখুশি চেহারা দেখে মনে মনে দোয়া করেন। আমাদের এই দোতলা ঘর, মক্তবের বাচ্চাদের পবিত্র সুর আর মেঘনার সেই মিষ্টি হাসি, সব মিলিয়ে আমাদের সুখের দিনগুলো এখন সত্যি এক অন্তহীন রূপকথার মতো বয়ে চলেছে। গল্পের এই সুন্দর আবহে কি আমরা আরও কিছুকাল সুখে কাটাব? ফজরের আজান হতেই আমরা দুজনে একসাথে ঘুম থেকে উঠলাম। জানালার বাইরে তখনও ভোরের স্নিগ্ধ কুয়াশা আর পাখিদের কিচিরমিচির শুরু হয়নি। মেঘনা অজু করে এসে যখন জায়নামাজ বিছাল, ঘরটা এক পবিত্র শান্তিতে ভরে গেল। আমরা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে আমরা যখন মোনাজাতের জন্য হাত তুললাম, তখন সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয়। মেঘনা তার এক হাত আমার হাতের ওপর রাখল, আর আমি আমার হাত দিয়ে ওর হাতটা আগলে ধরে আল্লাহর দরবারে মোনাজাত করলাম। আমি মনে মনে বললাম, হে আল্লাহ, তুমি এক অসম্ভবকে সম্ভব করে আমার জীবনে এই মায়াবী মানুষটাকে পাঠিয়েছ। আমাদের এই ঘরটাকে তুমি আমৃত্যু বরকত আর শান্তিতে ভরে রেখো। মেঘনা যেন সারা জীবন আমার এভাবেই পাশে থাকে। মেঘনাও চোখ বন্ধ করে খুব ধীর স্বরে বলল, আমিন। ওর চোখে তখন ভোরের আলোর মতো এক পবিত্র দ্যুতি। মোনাজাত শেষে ও আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। আমি ওকে একা পেয়ে আলতো করে ডাকলাম, মেঘনা। ও চমকে উঠে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ইমরান? এভাবে ডাকলে কেন? আমি ওর হাতটা জড়িয়ে ধরে বললাম, জানো মেঘনা, বাবা মার সামনে তোমাকে তানিয়া বলে ডাকি ঠিকই, কিন্তু যখন আমরা এভাবে একা আল্লাহর সামনে দাঁড়াই তখন মনে হয় তুমি সত্যিই আমার সেই মেঘনা, যাকে আমি মন থেকে ভালোবেসেছি। আমাদের এই সংসারটা যেন এক জীবন্ত মোনাজাত। মেঘনা লজ্জা পেয়ে আমার কাঁধে মাথা রাখল। ও ফিসফিস করে বলল, জানো ইমরান, পরীর রাজ্যে আমাদের কোনো ইবাদত ছিল না, কোনো প্রার্থনা ছিল না, কিন্তু এখানে তোমার পাশে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে কিছু চাই তখন মনে হয় আমি সত্যিই পূর্ণতা পেয়েছি। মা তো আমাকে তানিয়া ভেবে ধন্য হন, কিন্তু আমি ধন্য হয়েছি তোমার মতো একজন মানুষকে পেয়ে। এভাবেই আমাদের প্রতিটি সকাল শুরু হয় এক পবিত্র বন্ধনে। মা যখন একটু পরে ঘরের দরজায় টোকা দিয়ে ডাকলেন, মা তানিয়া, উঠেছিস? দেখ তো আজ আবহাওয়াটা কত সুন্দর। তখন মেঘনা তড়িৎগতিতে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ মা, আসছি। মক্তবে রাজমিস্ত্রিদের বানানো সেই ছোট্ট মক্তব ঘরটা এখন ভোরের আলোয় ঝলমল করছে। আমাদের সুখের এই দিনগুলো যেন এভাবেই একটার পর একটা ইবাদত আর ভালোবাসার মালায় গেঁথে যাচ্ছে। সকালে সেই স্নিগ্ধ মুহূর্তে একটা ছোটখাটো দুর্ঘটনা আমাদের মনটাকে আর্দ্র করে দিল। মেঘনা রান্নাঘর থেকে আমার জন্য ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে আসছিল, ঠিক তখনই পা পিছলে গিয়ে গরম চা ওর ফর্সা হাতের ওপর পড়ে গেল। মায়াবী হাতের যন্ত্রণা। গরম চায়ের ছোঁয়ায় মেঘনা হালকা আর্তনাদ করে উঠল। ওর ডাগর চোখ দুটো মুহূর্তেই জলে ভরে গেল। আমি ঘর থেকে দৌড়ে গিয়ে ওর হাতটা ধরলাম। দেখলাম ওর হাতের তালুর ওপরটা লাল হয়ে গেছে। মেঘনা পরীর দেশের মেয়ে হলেও এখন তো সে রক্ত মাংসের মানুষ,
তাই ওর কষ্ট দেখে আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছিল। আমি দ্রুত ঘর থেকে ঠান্ডা মলম নিয়ে এলাম। মেঘনাকে বিছানায় বসিয়ে আমি খুব যত্ন করে ওর পোড়া জায়গায় মলম মালিশ করতে লাগলাম। আমি ফুঁ দিচ্ছিলাম আর আঙুলের ডগা দিয়ে আলতো করে মালিশ করছিলাম। একান্ত সেই মুহূর্ত, বেদনার মাঝেও মেঘনার মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। সে তার মাথাটা আমার কাঁধে এলিয়ে দিয়ে খুব নিচু স্বরে বলল, জানো ইমরান, এই ব্যথার চেয়ে তোমার এই মমতাটুকু আমার কাছে অনেক বেশি শান্তির। আজ হাতটা পুড়েছে বলেই তো বুঝলাম তুমি আমাকে কতটা আগলে রাখো। আমি ওর চোখের দিকে তাকালাম। সেখানে ভোরের শিশিরের মতো জল টলমল করছিল। ওর এই সরলতা আর গভীর ভালোবাসা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। মলম লাগানো শেষ করে আমি খুব আদরের সাথে ওর ব্যথিত হাতটা তুলে নিয়ে সেখানে আলতো করে একটা চুমু খেলাম। মেঘনা শিউরে উঠল। ওর গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। ও ফিসফিস করে বলল, এখন একদম সব ঠিক হয়ে গেছে। আমার সব যন্ত্রণা উধাও। মায়ের ভালোবাসা ও তানিয়া রূপ। এমন সময় মা দরজার সামনে এসে দাঁড়ালেন। মা মেঘনার, তানিয়ার হাতের লাল ভাব দেখে আঁতকে উঠলেন। ওমা, মা তানিয়া, এ কি করেছিস? হাত পুড়িয়ে ফেললি? ইমরান, তুই ঠিকমতো মলম লাগিয়েছিস তো? মা তানিয়ার হাতটা নিজের হাতে নিয়ে খুব আদর করতে লাগলেন। তানিয়া তখন আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। ও মাকে বলল, মা, আপনি চিন্তা করবেন না। আপনার ছেলে খুব ভালো ডাক্তার ও মলম লাগিয়ে দেওয়ার পর এখন আর কোনো ব্যথা নেই। বাবা বাইরে থেকে হেঁকে বললেন, মা তানিয়া, আজ আর কোনো কাজ করিস না। তোর শাশুড়ি সব সামলে নেবে, তুই একটু বিশ্রাম নে। আমাদের এই ছোট সংসারে মেঘনা যে শুধু আমার নয়, বাবা মায়েরও কতটা প্রাণের মানুষ হয়ে উঠেছে তা আজ আবার প্রমাণিত হল। আমি আর মেঘনা একা হলেই ও আমার মেঘনা একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় আমাদের না বলা কথাগুলো সেরে নিলাম। এই ছোট ছোট চোট আর তার বিনিময়ে পাওয়া একরাশ ভালোবাসা আমাদের সংসারটাকে এক নতুন পূর্ণতা দিচ্ছে। বিকেলের রোদে যখন চারপাশ সোনালি হয়ে এল, তখন আমি আর মেঘনা আমাদের প্রিয় সেই নদীর ধারের উদ্দেশ্যে রওনা হলাম। ওর হাতের পোড়া জায়গাটা এখন অনেকটাই কমে এসেছে মলম আর আমার ভালোবাসার ছোঁয়ায়। ও এখন বেশ চনমনে। নদীর ঘাটে এক মায়াবী বিকেল। আমরা যখন সেই পুরনো ঘাটে গিয়ে পৌঁছলাম, তখন নদীর জল চিকচিক করছিল। পাড়ার লোকজন যে যার মতো বাড়ি ফিরছে, তাই চারপাশটা ছিল একদম নির্জন। তানিয়া, আমার মেঘনা, মাথার ঘোমটাটা একটু আলগা করে দিয়ে নদীর স্নিগ্ধ বাতাস বুক ভরে নিল। ও মৃদু হেসে বলল, জানো ইমরান, এই নদীটাই আমাদের প্রথম মিলনের সাক্ষী। আজ যখন তোমার হাত ধরে এখানে দাঁড়িয়ে আছি, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে মনে হচ্ছে। আমিও সুস্থ হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, আর আমার মনে হচ্ছে আমি কোনো এক অলৌকিক স্বপ্নের ভেতর দিয়ে হাঁটছি। যে মেঘনা কোনোদিন ধরাছোঁয়ার বাইরে ছিল, সে আজ আমার পাশে ঘরের ঘরণী হয়ে দাঁড়িয়ে আছে। একান্ত আলাপ ও খুনসুটি। আমরা নদীর পাড়ের ঘাসের ওপর বসলাম। মেঘনা হঠাৎ নিচু হয়ে নদী থেকে একটু জল হাতে নিয়ে আমার মুখে ছিটিয়ে দিল। আমি চমকে উঠে বললাম, আরে এ কি? জামাকাপড় ভিজে যাবে তো। ও খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে নদীর ধারের বকগুলো উড়ে গেল। ও বলল, তুমি বড্ড বেরসিক হয়ে যাচ্ছ ইমরান। সারাদিন শুধু মক্তব আর কাজ নিয়ে থাকো। একটু প্রাণ খুলে হাসো তো। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম আর চুপি চুপি ওর কানে কানে বললাম, মেঘনা, তোমাকে একটা কথা বলবো? ও উৎসুক হয়ে তাকালে আমি বললাম, মা বলছিলেন তানিয়ার মতো এত লক্ষ্মী বউ নাকি এই গেরামে আর একটাও নেই। মা তো ধন্য, কিন্তু বাবা তো মনে মনে আরও বেশি খুশি। তিনি ভাবছেন তার ছেলেও এখন অনেক দায়িত্বশীল হয়ে গেছে। মেঘনা লজ্জা পেয়ে আমার কাঁধে মাথা রাখল। ও ধীর গলায় বলল, আসলে বাবা মার ভালোবাসা আর দোয়া আছে বলেই আমাদের এই ছোট সংসারটা এত শান্তিতে চলছে। আমি চাই সারা জীবন আমরা এভাবেই সুখে শান্তিতে ইবাদত আর একে অপরের মায়ার মধ্য দিয়ে কাটিয়ে দিই। সন্ধ্যার আহ্বান ও ঘরে ফেরা। সূর্য যখন দিগন্তের ওপারে ডুবে গেল এবং মাগরিবের আজানের ধ্বনি ভেসে এল, তখন আমরা উঠে দাঁড়ালাম। মেঘনা আবার মাথায় ঘোমটা টেনে দিয়ে একদম আদর্শ তানিয়া হয়ে গেল। ও বলল, চলো ইমরান, দেরি হলে মা আবার দুশ্চিন্তা করবেন। আজ রাতে মক্তবের বাচ্চাদের জন্য যে নতুন ছবক তৈরি করেছ, সেগুলো আমায় পড়ে শুনিও কিন্তু। আমরা হাতে হাত ধরে বাড়ির দিকে হাঁটা দিলাম। নদীর সেই শান্ত বাতাস আর আমাদের হৃদয়ের গভীর ভালোবাসা
সব মিলিয়ে দিনটি আমাদের জন্য এক পশলা শান্তির মতো ছিল। বাড়িতে ফেরার পথে মনে হল জীবনের আসল সুখ কোনো জাদুতে নেই, বরং এমন সহজ সরল মুহূর্তগুলোর মাঝেই লুকিয়ে আছে। নদীর ধার থেকে ফিরে আসার পর রাতের পরিবেশটা যেন আরও মায়াবী হয়ে উঠল। রাতের খাবার শেষ করে বাবা মা যখন নিজেদের ঘরে বিশ্রাম নিতে গেলেন, আমি আর তানিয়া, আমার মেঘনা, আমাদের সেই প্রিয় দোতলার ঘরে এসে বসলাম। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। রাতের নিভৃত আলাপ। ঘরের লণ্ঠনের আলোটা একটু কমিয়ে দিতেই চারপাশটা এক মায়াবী ছায়ায় ভরে গেল। মেঘনা জানালার কাছে গিয়ে দাঁড়াল। আমি ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। ও আকাশের চাঁদটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, জানো ইমরান, আগে যখন আমি একা থাকতাম এই চাঁদটা দেখে ভাবতাম আমি কি কোনোদিন কারো আপন হতে পারব। আজ তোমার পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার সব একাকিত্ব ঘুচে গেছে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, মেঘনা, আজ নদীপাড়ে তুমি যখন হাসছিলে আমার কেবলই মনে হচ্ছিল আল্লাহ কত দয়াবান। একটা মানুষের জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। তানিয়ার অদ্ভুত আবদার ও গল্প। মেঘনা হঠাৎ আমার দিকে ফিরে বসল। ওর চোখে এক দুষ্টুমি ভরা চাউনি। ও বলল, ইমরান, আজ তুমি আমাকে একটা গল্প শোনাবে, তবে কোনো পরীর গল্প না, মানুষের জীবনের কোনো বীরত্বের গল্প। আমি শুনতে চাই মানুষ কিভাবে লড়াই করে জয়ী হয়। আমি হাসলাম। বললাম, মানুষের বীরত্ব তো তার হৃদয়ে। দেখো, আমার বাবা মা তোমাকে কত ভালোবাসেন। এটাও কিন্তু একটা জয়। আগে তারা তোমাকে ভুল বুঝেছিলেন, আর আজ তারা তোমার জন্য জীবন দিতেও রাজি। মেঘনা মাথা নেড়ে বলল, সেটা ঠিক, কিন্তু আমি যখন মা বাবার কাছে তানিয়া হই তখন আমার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসে। মনে হয় আমি সত্যি এ ঘরের মেয়ে। আজ বিকেলে মা যখন আমার পোড়া হাতটা ধরে ফুঁ দিচ্ছিলেন, আমার মনে হচ্ছিল এটাই পৃথিবীর শ্রেষ্ঠ জাদু। নিস্তব্ধ রাতের একাত্মতা। গল্প করতে করতে রাত গভীর হল। আমি মেঘনার সেই কোমল হাতটা আবার নিজের হাতের মুঠোয় নিলাম। ওর পোড়া জায়গাটা এখন অনেকটাই ঠান্ডা হয়েছে। আমি ওর কপালে হাত রেখে বললাম, মেঘনা, আমাদের এই মক্তবটা একদিন অনেক বড় হবে। তুমি আর আমি মিলে এই গ্রামের প্রতিটি বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করব। এটাই হবে আমাদের জীবনের আসল গল্প। মেঘনা আমার বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, ইনশা আল্লাহ ইমরান, আমি কথা দিচ্ছি আমি আমার সব শক্তি আর ভালোবাসা দিয়ে তোমার স্বপ্নগুলো পূরণ করব। আমাদের এই দোতলা ঘরটা যেন সারা জীবন এমন হাসিখুশি আর পবিত্রতায় ভরে থাকে। রাতের নিস্তব্ধতায় আমরা একে অপরের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। কোনো জাদুকরী মন্ত্র নয়, বরং দুই হৃদয়ের গভীর ভালোবাসা আর আল্লাহর ওপর অটুট বিশ্বাসই আমাদের সেই রাতটাকে এক অপার্থিব সুখে ভরিয়ে দিল। পরদিন সকালে কি মক্তবে নতুন কোনো বাচ্চার আগমন ঘটবে? পরদিন সকালে তানিয়া, আমার মেঘনা, ঠিক করল সে বাবা মায়ের জন্য বিশেষ কিছু রান্না করবে। ও রান্নাঘরে গিয়ে খুব মন দিয়ে আয়োজন শুরু করল। ওর ইচ্ছা আজ ও নিজ হাতে পোলাও আর মুরগির মাংস রান্না করবে, সাথে থাকবে ভাপানো পিঠা, যেটা বাবা খুব পছন্দ করেন। রান্নাঘরে দুষ্টুমি ও মেঘনার শাসন। আমি যখন দেখলাম তানিয়া রান্নাঘরে খুব ব্যস্ত, আমি ভাবলাম এই সুযোগে ওকে একটু ডিস্টার্ব করি। আমি চুপি চুপি গিয়ে ওর পেছনের ঘোমটাটা একটু টেনে দিলাম। ও একবার ফিরে তাকিয়ে বড় বড় চোখ করে বলল, ইমরান, একদম জ্বালাতন করবে না বলছি। আজ কিন্তু অনেক রান্না, সময় খুব কম। আমি ওর কথা না শুনে এবার মশলার বাটিটা লুকিয়ে ফেললাম। ও হাতড়ে মশলা না পেয়ে কোমর বেঁধে আমার দিকে ফিরে দাঁড়াল। মুখে সেই মায়াবী রাগ দেখিয়ে ফিসফিস করে বলল, মেঘনা কিন্তু এখন রেগে যাচ্ছে। যদি রাগ করে ডানা মেলে উড়ে যায় তখন বুঝবে মজা। আমি হেসে ওর খুব কাছে গিয়ে বললাম, তুমি যাবে কোথায়? তোমাকে তো আমি আমার হৃদয়ে বন্দি করে রেখেছি। আমার কথায় ও লজ্জা পেয়ে গেল। ওর গাল দুটো লাল হয়ে উঠল। ও আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল আর বলল, উফ, তুমি আর আগের সেই গম্ভীর ইমরান নেই। এখন তো তুমি একদম ছোট বাচ্চাদের মতো দুষ্টুমি করো। আচ্ছা যাও, তোমাকে একটা পিঠা চেখে দেখার অনুমতি দিলাম, কিন্তু এখন আর ডিস্টার্ব করো না। মা বাবার তৃপ্তি ও দোয়া। রান্না শেষ করে তানিয়া যখন খাবার দাবার টেবিলে সাজিয়ে দিল, গন্ধে পুরো বাড়ি মৌ মৌ করছিল। বাবা আর মা খেতে বসে তো অবাক। মা বললেন, মা তানিয়া, তুই এত ভোরে উঠে এত কিছু করেছিস? এই খাবারের স্বাদ তো একদম আলাদা। বাবা এক লোকমা মুখে দিয়ে তৃপ্তির শ্বাস ফেলে বললেন,
আল্লাহর অশেষ শুকরিয়া যে আমাদের ঘরে এমন গুণবতী এক মা এসেছে। ইমরান, তুই কিন্তু তোর বউয়ের যত্ন নিবি। এমন লক্ষ্মী মেয়ে লাখে একটা মেলা ভার। আমি পাশে বসে তানিয়ার দিকে তাকালাম। ও তখন খুব বিনয়ের সাথে মাকে বাতাস করছিল। আমি মনে মনে ভাবলাম, বাবা যদি জানতেন আমার এই তানিয়াই আসলে সেই রূপকথার মেঘনা, তবে তিনি হয়তো অবাক হয়ে যেতেন। কিন্তু এই লুকোচুরিটা এখন আমাদের জীবনের এক পরম আনন্দ। সংসারের বরকত। খাওয়ার পর যখন সবাই একটু বিশ্রাম নিচ্ছিল, তানিয়া আমার কাছে এসে চুপি চুপি বলল, ইমরান, দেখলে তো, মানুষের রান্নাতে যদি একটু মহব্বত মেশানো যায় তবে সেটা জাদুর চেয়েও বেশি কাজ করে। আজ বাবা মায়ের ওই তৃপ্তি দেখে আমার মনটা ভরে গেছে। আমি ওর হাতটা ধরে বললাম, তুমি সত্যি আমাদের ঘরের বরকত, মেঘনা। তোমার এই যত্ন আর ভালোবাসাই আমাদের সংসারটাকে আগলে রেখেছে। এভাবেই আমাদের সকালটা একরাশ হাসি আর সুস্বাদু খাবারের আমেজে কেটে গেল। মক্তবের সেই সুন্দর সকালটি যেন এক মহোৎসবে রূপ নিল। মেঘনার হাতের সেই বিশেষ খাবারের স্বাদ মুখে নিয়েই আমরা সবাই মক্তবের আঙিনায় জড়ো হলাম। আজ বাচ্চাদের জন্য এক বিশেষ আনন্দের দিন, কারণ আজ তাদের প্রথম দফার সবক পাঠ শেষ হয়েছে। মক্তবের আঙিনায় আনন্দের মেলা। রাজমিস্ত্রিদের দিয়ে বানানো সেই ছোট্ট মক্তব ঘরটাকে মেঘনা আজ নিজ হাতে সাজিয়েছে। কোনো জাদু দিয়ে নয়, বরং রঙিন কাগজ আর বাগান থেকে তোলা তাজা ফুল দিয়ে সে পুরো বারান্দাটা ভরিয়ে দিয়েছে। গ্রামের ছোট ছোট বাচ্চারা যখন নতুন টুপি মাথায় দিয়ে আর পরিষ্কার জামা পরে হাজির হল, ওদের মুখগুলো দেখে মনে হচ্ছিল এক একটা ফুটন্ত গোলাপ। আমি যখন বাচ্চাদের হাতে পুরস্কার হিসেবে নতুন রঙিন তসবিহ আর কায়দা তুলে দিচ্ছিলাম, মেঘনা আড়াল থেকে তৃপ্তির হাসি হাসছিল। ও বাচ্চাদের জন্য নিজ হাতে নারিকেলের নাড়ু বানিয়ে এনেছে। বাচ্চারা যখন খুশিতে হৈ হৈ করে উঠল, তখন পুরো বাড়িটা এক স্বর্গীয় সুখে ভরে গেল। মেঘনার ডিস্টার্ব ও আমার পাল্টা চাল। অনুষ্ঠান শেষ করে বাচ্চারা যখন চলে গেল, আমি মক্তবের মাদুরগুলো গোছাচ্ছিলাম। মেঘনা তখন সেখানে এল। ও ভাবল আমি খুব ক্লান্ত, তাই ও আমার পাশে বসে আলতো করে পাখা দিয়ে বাতাস করতে লাগল। আমি সুযোগ বুঝে ওর হাতের পাখাটা কেড়ে নিয়ে বললাম, সকাল থেকে তো আমায় অনেক জ্বালিয়েছ রান্নাঘরে, এখন তার শোধ নেব। আমি ওকে ডিস্টার্ব করার জন্য ওর ওড়নার এক কোণ ধরে টান দিতেই ও অপ্রস্তুত হয়ে হাসতে হাসতে বলল, ইমরান, ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। মক্তবের ভেতর এসব দুষ্টুমি মানায় না। আমি বললাম, কেউ নেই এখানে, শুধু আমি আর আমার মেঘনা। ও তখন মুচকি হেসে আমার চোখে চোখ রেখে বলল, আচ্ছা বাবা, মানলাম তুমি খুব বড় দুষ্টু, কিন্তু এখন চলো, মা আমাদের জন্য বিকেলের নাশতা নিয়ে বসে আছেন। দেরি করলে কিন্তু মা ভাববেন আমরা মক্তবে বসে পড়াশোনা না করে শুধু গল্প করছি। মা বাবার দোয়া ও অপ্সরা বধূ। আমরা যখন ঘরে ফিরলাম, মা তানিয়াকে মেঘনা দেখে জড়িয়ে ধরলেন। মা বাবাকে বললেন, ওগো দেখেছ, আমাদের তানিয়া মা কত সুন্দর করে বাচ্চাদের সামলায়। আমি তো ধন্য এমন একটা অপ্সরার মতো গুণবতী মেয়েকে ঘরে এনে। বাবা হাসিমুখে বললেন, আল্লাহর অশেষ মেহেরবানি। এই মক্তব আর তানিয়ার হাতের বরকত সবই আমাদের পরিবারের জন্য রহমত। তানিয়া তখন খুব বিনয়ের সাথে মায়ের পা ছুঁয়ে সালাম করল। আমি আড়াল থেকে তাকিয়ে ভাবছিলাম, যে মেয়েটা অন্য জগতের আকাশ থেকে ঝরে পড়েছিল, সে আজ এই মাটির পৃথিবীতে কত সুন্দর করে শিকড় গেড়ে নিয়েছে। ওর চোখের সেই পবিত্র উজ্জ্বলতা আর ঠোঁটের হাসি এখন আমার বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি। সন্ধ্যার শান্ত মুহূর্ত। বিকেলে যখন সূর্যটা একটু হেলে পড়ল, আমরা দুজন ছাদে গিয়ে দাঁড়ালাম। মেঘনা আমার হাতটা শক্ত করে ধরে বলল, ইমরান, আজ দিনটা খুব আনন্দের ছিল, তাই না? মানুষের মুখে হাসি ফোটানোর মাঝে যে কি সুখ, তা আমি আগে বুঝিনি। আমি ওর মাথায় হাত রেখে বললাম, এই আনন্দ তোমাকেই মানায় মেঘনা। তুমি আমাদের জীবনের উজ্জ্বল নক্ষত্র। আমাদের এই সুখের দিনগুলো যেন এভাবেই একটার পর একটা আনন্দের মালা গেঁথে এগিয়ে চলল। কোনো ভয় নেই, কোনো বাধা নেই, আছে শুধু অটুট বিশ্বাস আর একরাশ নিখাদ ভালোবাসা। আমাদের এই সুখের দিনগুলো যখন একদম শান্তিতে কাটছিল, ঠিক তখনই মেঘনার পুরনো জগৎ থেকে এক নতুন চমক এল। মেঘনা তো এখন পুরোপুরি তানিয়া হয়ে এই মাটির মানুষের সংসারে মিশে গেছে, কিন্তু তার পরীর দেশে স্মৃতি তো আর মুছে যায়নি। আকাশে এক অদ্ভুত আলোর ঝলক। সেদিন রাতটা ছিল বেশ মনোরম। এশার নামাজ পড়ে
আমি আর তানিয়া, আমার মেঘনা, দোতলার বারান্দায় বসে মক্তবের পরের দিনের পরিকল্পনা করছিলাম। হঠাৎ দেখলাম উত্তর আকাশের এক কোণে একটা খুব উজ্জ্বল তারা যেন ক্রমশ বড় হচ্ছে। তারাটা নিচে নামতে নামতে আমাদের বাড়ির পেছনের আমবাগানে এসে স্থির হল। আমি কিছুটা অবাক হয়ে বললাম, তানিয়া, দেখলে ওটা কি ছিল? তানিয়া মুচকি হেসে আমার হাতটা চেপে ধরল। ও ফিসফিস করে বলল, ভয় পেও না ইমরান, ওটা তারা নয়, ওটা আমার পরীর দেশের সবচেয়ে প্রিয় বান্ধবী নীলিমা। ও হয়তো আমাকে দেখতে এসেছে। নীলিমার আগমন ও তানিয়ার আনন্দ। পরক্ষণেই দেখলাম বাগানের দিক থেকে নীল রঙের অতি সুন্দর এক তরুণী হেঁটে আসছে। তার পরনে এক অদ্ভুত মায়াবী পোশাক, যা চাঁদের আলোয় ঝিকমিক করছে। সে যখন আমাদের সামনে এল, আমি তো অবাক। মেঘনার মতোই সে অপার্থিব সুন্দরী। নীলিমা কাছে এসে মেঘনাকে জড়িয়ে ধরল। মেঘনাও খুব খুশি হয়ে ওকে ভেতরে নিয়ে এল। নীলিমা আমার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে সালাম দিল। ও বলল, ইমরান ভাই, আমি রাজমাতার অনুমতি নিয়ে এসেছি। মেঘনা আমাদের ছেড়ে আসার পর আমরা খুব চিন্তায় ছিলাম, কিন্তু এখানে এসে আপনাদের ঘর আর এই মক্তব দেখে আমার সব চিন্তা দূর হয়ে গেছে। তানিয়ার দুষ্টুমি ও নীলিমার সাথে খুনসুটি। আমি নীলিমাকে বসার জন্য চেয়ার এগিয়ে দিলাম। তানিয়া তখন খুব চটপটে হয়ে উঠল। ও নীলিমাকে চুপি চুপি বলছিল, দেখলি তো নীলু, মানুষের এই জগৎটা কত সুন্দর। এখানে ডানা ছাড়াই মনের সুখে ওড়া যায় ভালোবাসার টানে। আমি যখন নীলিমার জন্য চা নিয়ে আসছিলাম, তানিয়া সুযোগ বুঝে নীলিমাকে চোখ টিপে দিয়ে আমাকে বলল, ইমরান শোনো, নীলিমা কিন্তু খুব ভালো জাদু জানে। তুমি যদি আমাকে আবার রান্নাঘরে ডিস্টার্ব করো, ও কিন্তু তোমাকে ব্যাঙ বানিয়ে দেবে। নীলিমা খিলখিল করে হেসে উঠল। সে বলল, না না ইমরান ভাই, আপনি চিন্তা করবেন না। মেঘনা আপনাকে যে কত ভালোবাসে সেটা ওর চোখের দিকে তাকালেই বোঝা যায়। আমি তো ওর এই সুখী চেহারাটা দেখতেই এসেছি। পুরনো বান্ধবীর বিশেষ উপহার। নীলিমা আসার সময় খালি হাতে আসেনি। সে তার মায়াবী ঝুলি থেকে ছোট একটা মাটির হাঁড়ি বের করল। ও বলল, তানিয়া, এই হাঁড়িতে পরীর দেশের কিছু বিশেষ বীজের চারা আছে। এগুলো তোমার মক্তবের সেই বাগানে লাগিও। এই গাছগুলোতে যখন ফুল ফুটবে, তখন এই গ্রামের মানুষ কোনোদিন অসুস্থ হবে না, আর মক্তবের বাচ্চাদের মন সবসময় প্রফুল্ল থাকবে। তানিয়া খুব যত্নে সেই উপহারটা গ্রহণ করল। আমরা তিনজন মিলে অনেকক্ষণ গল্প করলাম। নীলিমা আমাদের এক পাতে খাওয়া আর বাবা মায়ের প্রতি তানিয়ার শ্রদ্ধা দেখে খুব অবাক হল। সে বলল, মানুষের এই মায়া মমতার কথা আমরা পরীর রাজ্যে শুধু গল্পে শুনতাম, আজ চোখে দেখলাম। বিদায় ও স্মৃতির রেশ। বেশ কিছুক্ষণ গল্প করার পর নীলিমা বিদায় নেওয়ার সময় হল। সে তানিয়ার মাথায় হাত রেখে দোয়া করল। আমাকে বলল, মেঘনাকে খুব যত্নে রাখবেন ইমরান ভাই। ও আমাদের রাজ্যের মণি, এখন আপনার ঘরের আলো। নীলিমা আবার সেই আলোর বিন্দু হয়ে আকাশে মিলিয়ে গেল। আমি আর তানিয়া আবার একা হলাম। তানিয়া আমার কাঁধে মাথা রেখে বলল, ইমরান, নীলিমা আজ আমার বান্ধবীর চেয়েও বেশি সাক্ষী হয়ে এল যে আমি কত সুখে আছি। এখন চলো, ওই চারাগুলো মক্তবের বাগানে লাগানোর ব্যবস্থা করি। আমি তানিয়ার হাতটা আলতো করে চুমু খেয়ে বললাম, মেঘনা, তোমার এই বান্ধবীর আশাটা আমাদের বিশ্বাস আরও বাড়িয়ে দিল। এখন চলো, কাল সকালে আবার বাচ্চাদের সাথে সেই আনন্দ উৎসবে মেতে উঠতে হবে। এর পরের পর্বে কি নীলিমার দেওয়া সেই জাদুকরী গাছ নিয়ে কোনো বিশেষ ঘটনা ঘটবে? নীলিমার চলে যাওয়ার পর আমাদের বাগানটা যেন এক জান্নাতি বাগানে পরিণত হল। তার দিয়ে যাওয়া সেই বিশেষ চারাগুলো আমরা দুজনে মিলে খুব যত্নে মক্তবের সামনের আঙিনায় লাগিয়েছিলাম। মাত্র কয়েকদিনের মাথায় সেখানে এমন সব ফুল ফুটল, যার ঘ্রাণে পুরো গ্রাম মাতোয়ারা হয়ে উঠল। ফুলের ঘ্রাণে রহমতের ছোঁয়া। গ্রামের মানুষ এখন অবাক হয়ে আমাদের মক্তবের পাশ দিয়ে হেঁটে যায়। যে একবার এই ফুলের ঘ্রাণ নেয়, তার মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। মা তো অবাক হয়ে বললেন, তানিয়া মা, তুই এমন কি গাছ লাগালি বলতো? এই ঘ্রাণ নাকে গেলেই মনে হয় শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেল। তানিয়া তখন মিটিমিটি হাসে। ও জানে এটা নীলিমার দেওয়া সেই বন্ধুত্বের উপহার। তবে ও কাউকে বুঝতে দেয় না। ও খুব শান্তভাবে উত্তর দেয়, মা, এটা আল্লাহর নেয়ামত। বাচ্চাদের মক্তব তো,
তাই হয়তো রহমতের ফেরেশতারা এই ঘ্রাণ ছড়িয়ে দিচ্ছেন। রান্নাঘরে আবার সেই খুনসুটি। সেদিন সকালে তানিয়া নাশতা বানাতে ব্যস্ত ছিল। আমি চুপি চুপি রান্নাঘরের পেছনে গিয়ে দাঁড়ালাম। ও যখন আটা মাখছিল, আমি আলতো করে ওর চুলে একটা লাল ফুল গুঁজে দিলাম। তানিয়া চমকে উঠে বলল, ইমরান, কি শুরু করলে বলো তো? মা যদি দেখে ফেলে তবে কি ভাববে? আমি ওর কানে কানে ফিসফিস করে বললাম, মা দেখলে ভাববে ওনার ছেলে তার লক্ষ্মী বউকে খুব ভালোবাসে। আর আমি তো আমার মেঘনার চুলে ফুল দিচ্ছি, এখানে দোষের কি? ও মুচকি হেসে আটা মাখা হাত দিয়েই আমার নাকে একটু পাউডার মাখিয়ে দিল। ওর এই মিষ্টি দুষ্টুমিতে আমি হেসেই ফেললাম। ও তখন শাসন করার সুরে বলল, যাও এখন, মক্তবের বাচ্চাদের আসার সময় হয়েছে। এই ফুলের ঘ্রাণে আজ ওরাও খুব চনমনে থাকবে। বাবা মায়ের দোয়া ও সুখী সংসার। দুপুরে যখন আমরা সবাই একসাথে খেতে বসলাম, বাবা হঠাৎ করে বলে উঠলেন, ইমরান, আমি ঠিক করেছি আমাদের এই বাড়ির নাম দেব শান্তি কুটির। তানিয়া মা আসার পর থেকে এই ঘরে কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই, শুধু সুখ আর সুখ। মায়ের চোখে তখন পানি। মা তানিয়ার মাথায় হাত রেখে বললেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তিনি আমাদের এমন একটা হীরের টুকরো মেয়ে দিয়েছেন। তানিয়া না থাকলে এই বুড়ো বয়সে আমাদের কে এমন আগলে রাখত? তানিয়া তখন মায়ের হাতটা জড়িয়ে ধরে বলল, মা, আপনি আমাকে পর ভাবছেন কেন? আমি তো আপনারই মেয়ে। তানিয়ার এই কথা শুনে আমার বুকটা গর্বে ভরে গেল। আমি ভাবছিলাম, নীলিমা ঠিকই বলেছিল, মানুষের মায়ার চেয়ে বড় জাদু আর কিছু নেই। রাতের সেই একান্ত আলাপ। রাতের বেলা যখন আমরা দোতলার বারান্দায় দাঁড়ালাম, তানিয়া আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো মেঘনা? মন খারাপ? ও আমার কাঁধে মাথা রেখে বলল, না ইমরান, মন খারাপ না। আমি ভাবছি নীলিমার কথা। ও তো চলে গেল, কিন্তু ও আমাকে যে শান্তিটা দিয়ে গেল, সেটা সারা জীবনের জন্য থেকে যাবে। ও আজ রাজমাতাকে গিয়ে বলবে যে ওর বান্ধবী পৃথিবীতে গিয়ে মস্ত বড় এক সাম্রাজ্য পেয়েছে, ভালোবাসার সাম্রাজ্য। আমি ওর কপালে আলতো করে চুমু খেয়ে বললাম, মেঘনা, তুমি এখন আমাদের প্রাণের স্পন্দন। এই মক্তব, এই ঘর আর আমাদের এই ভালোবাসা, এটাই আমাদের আসল পৃথিবী। এর পরের পর্বে কি নীলিমার দেওয়া ফুলগুলোর কোনো অলৌকিক ক্ষমতা গ্রামে প্রকাশ পাবে, নাকি আমাদের এই সংসারে নতুন কোনো বড় আনন্দ সংবাদ আসবে? নীলিমার দেওয়া সেই জাদুকরী ফুলের সুবাসে আমাদের সকালটা শুরু হলো এক নতুন সজীবতায়। রান্নাঘরে তানিয়া, আমার মেঘনা, তখন ব্যস্ত ছিল সকালের নাস্তা তৈরিতে। ও খুব মন দিয়ে আটা মেখে রুটি বেলছিল, আর আমি দরজার আড়ালে দাঁড়িয়ে ওর কাজে মন দেওয়া দেখছিলাম। আটা মাখা, খুনসুটি। তানিয়ার রুটি বেলা শেষ হতেই আমি চুপি চুপি ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। ও আমাকে দেখেও না দেখার ভান করে রুটিগুলো ভাজতে লাগল। আমি যখন ওর খুব কাছে গিয়ে দাঁড়ালাম, ও হঠাৎ এক টুকরো কাঁচা আটা হাতে নিয়ে খিলখিল করে হেসে আমার নাকের ডগায় লাগিয়ে দিল। আমি তো অপ্রস্তুত। ও হাসতে হাসতে বলল, কেমন হলো? এখন তোমাকে একদম সেই মক্তবের দুষ্টু ছাত্রগুলোর মতো লাগছে। আমিও দমে যাওয়ার পাত্র নই। আমি ওর খুব কাছে এগিয়ে গেলাম। ও ভাবল আমি হয়তো হাত দিয়ে আটা মাখিয়ে দেব, কিন্তু আমি কৌশলে ওর নাকের খুব কাছে গিয়ে আমার নাক দিয়ে ওর নাক ছুঁয়ে দিলাম, নাক টাচ। এতে আমার নাকের সেই আটা ওর নাকের পাশেও লেগে গেল। তানিয়া তো অবাক। ও হাসতে হাসতে পিছিয়ে গিয়ে বলল, ইমরান, তুমি দিন দিন বড্ড বেশি পেকে যাচ্ছ কিন্তু। এ কি করলে? এখন তো আমরা দুজনেই সং সেজেছি। রান্নাঘরে দুষ্টুমির চরম পর্যায়। আমি ওর কথা না শুনে ওর হাতের খুন্তিটা কেড়ে নিলাম। ও যখন রুটি উল্টাতে যাচ্ছিল, আমি ওর হাত ধরে টেনে বললাম, আজ রুটি আমি ভাজব, তুমি শুধু তাকিয়ে দেখো। ও হেসে কুটিপাটি হয়ে বলল, থাক, তোমার ভাজতে হবে না। তুমি ভাজলে রুটি নয়, কয়লা হয়ে যাবে। ছাড়ো বলছি, মা চলে আসবে কিন্তু। আমি ডিস্টার্ব করা থামালাম না। ও যখন তরকারি নাড়ছিল, আমি বারবার ওর চুল টেনে দিচ্ছিলাম, কিংবা ওর লবণের বাটিটা দূরে সরিয়ে রাখছিলাম। মেঘনা রাগ করার ভান করে বলল, শোনো মেঘনা, কিন্তু এবার সত্যি সত্যি ডানা মেলবে। তুমি যদি এভাবে কাজে ব্যাঘাত ঘটাও, তবে আজ দুপুরে তোমার কপালে শুধু কাঁচকলা সেদ্ধ আছে। আমি ওর কোমরে আলতো করে একটা চিমটি কেটে বললাম, তোমার হাতের কাঁচকলা সেদ্ধও আমার কাছে বিরিয়ানির চেয়ে বেশি সুস্বাদু। মায়ের স্নেহ ও তানিয়ার রূপ। আমাদের এই হাসাহাসির শব্দ শুনে মা রান্নাঘরের সামনে চলে এলেন।
আমাদের দুজনের নাকে আটা লাগানো দেখে মা হেসেই অস্থির। মা বললেন, ও মা, তোরা বড় হবি কবে? এই বুড়ো বয়সে আমাকে কি তোদের এই পুতুল খেলা দেখতে হবে? ইমরান, বৌমাকে কাজ করতে দে। আর তানিয়া মা, তুই ওকে বেশি প্রশ্রয় দিস না। তানিয়া তখন কাঁচুমাচু হয়ে শাড়ির আঁচল দিয়ে নাকটা মুছে নিয়ে বলল, মা, আপনার ছেলেই তো দুষ্টুমি শুরু করেছে। আমি তো শুধু রুটি করছিলাম। মা হাসতে হাসতে আমাদের দুজনকে বকে সরিয়ে দিলেন। কিন্তু আমি জানি, মা মনে মনে খুব খুশি। তানিয়ার মতো এমন মায়াবী আর চঞ্চল এক অপ্সরা বৌমা পেয়ে মায়ের জীবনটাও যেন রঙিন হয়ে উঠেছে। পরিপূর্ণ সুখের ছবি। নাস্তা শেষে আমরা যখন বারান্দায় বসলাম, তানিয়া আমার কানে কানে বলল, জানো ইমরান, এই যে নাকে আটা মাখানো বা তোমার এই ছোট ছোট ডিস্টার্ব, এগুলোই আমার কাছে আসল জীবন। পরীদের রাজ্যে এসব খুনসুটি ছিল না। আমি এই মাটির ঘরের তানিয়া হয়েই থাকতে চাই। আমি ওর হাতটা জড়িয়ে ধরে ভাবলাম, এই খুনসুটি আর ভালোবাসা যেন আমাদের সংসারে আজীবন বরকত হয়ে থাকে। আমাদের এই ছোট ঘরটা এখন সত্যিই এক টুকরো স্বর্গ। এর পরের পর্বে কি নীলিমার দেওয়া সেই ফুলগুলো নিয়ে গ্রামে কোনো বড় অলৌকিক ঘটনা ঘটবে, নাকি মেঘনা আমাদের জন্য অন্য কোনো চমক নিয়ে আসবে? রান্নাঘরে আমাদের সেই হাসাহাসি আর খুনসুটি যখন চরমে, তখনই জানালার বাইরের আকাশটা হঠাৎ কেমন যেন বদলে গেল। একটু আগেই কড়া রোদ ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে পুরো উঠান আর মক্তবের আঙিনায় এক মায়াবী শীতল ছায়া ঘনিয়ে এল। কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, শুধু এক প্রশান্ত শীতল ছায়া পুরো বাড়িটাকে ঢেকে দিল। নীলিমার ফুলের জাদুকরী ছায়া। তানিয়া, আমার মেঘনা জানালা দিয়ে বাইরে তাকিয়ে হঠাৎ শান্ত হয়ে গেল। ওর নাকের পাশের সেই আটার দাগ তখনও লেগে আছে, কিন্তু চোখের দৃষ্টি গভীর। ও ফিসফিস করে বলল, ইমরান, দেখেছ? নীলিমার দেওয়া সেই ফুলগুলো আজ পূর্ণ বিকশিত হয়েছে। এই যে ছায়া দেখছ, এটা সাধারণ কোনো ছায়া নয়, এটা হলো রহমতের ছায়া। আমি বাইরে তাকিয়ে অবাক হয়ে দেখলাম, মক্তবের সামনের সেই জাদুকরী গাছগুলো থেকে হালকা নীলচে রঙের একটা আভা বের হচ্ছে, যা পুরো এলাকাকে শীতল করে রেখেছে। গ্রামের তপ্ত দুপুরে যখন সবাই গরমে হাঁসফাঁস করছে, আমাদের এই শান্তি কুটিরে তখন এক জান্নাতি শীতলতা। মায়ের তৃপ্তি ও তানিয়ার সেবা। মা বারান্দায় এসে আরাম করে বসলেন। তিনি জোরে একটা শ্বাস নিয়ে বললেন, আহা, কি শান্তি! তানিয়া মা, আজ জানালার ওপাশ থেকে এমন একটা ঠান্ডা বাতাস আসছে যে আমার সব শরীর জুড়িয়ে গেল। মনে হচ্ছে অনেক বছর পর এমন শান্তিতে একটু জিরোতে পারছি। তানিয়া দ্রুত ওর নাক থেকে আটা মুছে নিয়ে মায়ের কাছে গিয়ে বসল। ও মায়ের পা টিপে দিতে দিতে বলল, মা, আপনি একটু চোখ বুজে বিশ্রাম নিন। এই ছায়া আর এই বাতাস আপনার সব ক্লান্তি শুষে নেবে। মা ধন্য ধন্য করতে লাগলেন এমন অপ্সরার মতো বৌমা পেয়ে, যে শুধু ঘরই আলো করেনি, বরং সবার সুখের বার্তাবাহক হয়ে এসেছে। একান্ত ঘরে মেঘনার স্বীকারোক্তি। দুপুরে খাওয়ার পর যখন মা বাবা ঘুমিয়ে পড়লেন, আমি আর তানিয়া আমাদের দোতলার ঘরে গেলাম। আমি ওর হাতটা ধরে বললাম, মেঘনা, এই ছায়া তো তোমার বান্ধবীর দেওয়া উপহারের ফসল, কিন্তু এই যে আমার হৃদয়ে তুমি শান্তির ছায়া হয়ে আছো, সেটার ঋণ আমি কিভাবে শোধ করব? মেঘনা আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। ও আমার নাকের ওপর হাত রেখে দুষ্টুমি করে বলল, ওই যে সকালে আমার নাকে নাক ঘষে আটা লাগিয়ে দিলে, ওটাই তো আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি পরীর দেশের রাজকুমারী হয়ে থাকতে চাই না ইমরান, আমি তোমার এই মায়াবী ছায়ায় সাধারণ এক তানিয়া হয়েই মরতে চাই। মক্তবে রহমতের পরশ। বিকেলে যখন মক্তবের বাচ্চারা এল, তারা এই শীতল ছায়ায় বসে দুলছিল আর পরম শান্তিতে কোরআন তিলাওয়াত করছিল। বাচ্চারা অবাক হয়ে বলছিল, ওস্তাদজি, আজ আমাদের পড়তে একটুও কষ্ট হচ্ছে না, বরং মনে হচ্ছে ডানা মেলে উড়ছি। আমি আড়াল থেকে তানিয়াকে দেখলাম। ও তখন বাচ্চাদের জন্য তালের পাখা হাতে দাঁড়িয়ে আছে, যদিও পাখার দরকার নেই এই অলৌকিক ছায়ার কারণে। ওর এই কোমল মন আর সবার জন্য ভালোবাসা দেখে আমার মনে হল, আল্লাহ সত্যিই আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। আমাদের এই ছোট্ট সংসার এখন শুধু আমাদের নয়, পুরো গ্রামের মানুষের কাছে এক রহমতের ছায়া হয়ে দাঁড়িয়েছে। আমাদের সেই শান্ত কুটিরে নীলিমার দেওয়া গাছের মায়াবী ছায়া যেন এক অদৃশ্য মায়াজাল তৈরি করল। পুরো উঠান আর মক্তবের আঙিনায় সেই শীতল ছায়া দেখে আমাদের দুজনের মনেই এক অদ্ভুত চঞ্চলতা কাজ করছিল। আমি আর তানিয়া, আমার মেঘনা, দুজনেই ঠিক করলাম এই ছায়াময় বিকেলটা শুধু নিজেদের জন্য রাখব। ১. ছায়ায় মোড়ানো বিকেলে লুকোচুরি।
মক্তবের বাচ্চারা তখন বাড়ির পথে। আমি আর তানিয়া সেই বিশাল ছায়াঘেরা বাগানে নামলাম। তানিয়া তখন খুশিতে একদম ছোট বাচ্চার মতো হয়ে গেছে। ও হঠাৎ করে একটা বড় আমগাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। আমি এদিক ওদিক তাকিয়ে ডাকি, তানিয়া, কোথায় গেলে? মা ডাকছে কিন্তু। ও আড়াল থেকে ফিসফিস করে বলল, তানিয়াকে পাবে না, এখন যদি খুঁজে পাও তবে মেঘনাকেই পাবে। আমি গাছের আড়ালে ওকে ধরতেই ও আবার খিলখিল করে হেসে দৌড় দিল। ওর সেই হাসির শব্দে যেন নীলিমার ফুলগুলো আরও বেশি সুবাস ছড়াতে লাগল। ছায়ার নিচে ওর মায়াবী চেহারাটা আজ অন্যরকম সুন্দর লাগছিল। আমি ওকে ধরে ফেলতেই ও হাঁপাতে হাঁপাতে আমার কাঁধে হাত রাখল। আমি ওর কানে কানে বললাম, এই ছায়ার চেয়েও বড় ছায়া কিন্তু আমার ভালোবাসা, সেটা জানো তো? 2 একসাথে চা আর খুনসুটি। বাগানের বেঞ্চিতে আমরা দুজনে বসলাম। তানিয়া ঘর থেকে 2 কাপ গরম চা নিয়ে এল। আমি চায়ের কাপ হাতে নিয়ে আবার দুষ্টুমি শুরু করলাম। আমি ওর চায়ের কাপটা কেড়ে নিয়ে বললাম, আজ আমি তোমার কাপ থেকে খাবো আর তুমি আমার কাপ থেকে। ও মুখ বাঁকিয়ে বলল, কেন? আমার কাপে বুঝি বেশি চিনি দিয়েছি? আমি এক চুমুক দিয়ে বললাম, চিনি নয়, তোমার ঠোঁটে ছোঁয়া আছে তো, তাই এই চা বেশি মিষ্টি। আমার কথা শুনে ও লজ্জায় লাল হয়ে গেল। ও তখন দুষ্টুমি করে ওর হাতের চায়ের চামচ দিয়ে আমার গালে একটু চা লাগিয়ে দিল। আমি হাসতে হাসতে বললাম, সকালে নাকে আটা আর এখন গালে চা। তুমি তো দেখি আমাকে একদম সং বানিয়ে ছাড়বে। তানিয়া তখন আদুরে গলায় বলল, সং নয় গো, তোমাকে আমার মনের রাজা বানিয়ে রাখব। দেখো, এই মায়াবী ছায়া যেন কোনোদিন আমাদের ওপর থেকে সরে না যায়। আমাদের এই খুনসুটি আর হাসাহাসি যেন সেই শীতল ছায়ার সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। বাবা মা বারান্দা থেকে আমাদের এই আনন্দ দেখে মনে মনে খুব খুশি হচ্ছিলেন। মা বাবাকে বলছিলেন, দেখলে গো, ছেলেটা আমার কত সুখী। তানিয়া আসার পর থেকে এই বাড়িটা সত্যিই স্বর্গ হয়ে গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই আমরা হাতে হাত রেখে সেই ছায়াময় বাগান থেকে ঘরে ফিরলাম। আমাদের দুজনের মনের ভেতর এখন শুধু একটাই প্রার্থনা, এই সুখ, এই ছায়া আর এই ভালোবাসা যেন আজীবন অটুট থাকে। এর পরের পর্বে কি এই অলৌকিক ছায়ার কথা শুনে গ্রামের মাতব্বররা আমাদের বাড়িতে কোনো বিবাদ নিয়ে আসবে, নাকি আমাদের এই সংসারে নতুন কোনো অতিথির আগমনের বার্তা পাব?